আমার সাথে আমার পাশে যে আছেন অ্যাডভোকেট রবীন ঘোষ দাদা, এবং রবীন ঘোষ দাদা বাংলাদেশের মানবতার জন্য তিনি কাজ করছেন এবং মোটামুটি সংখ্যালঘুদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করছেন। বাংলাদেশে যারা আছে সংখ্যালঘু সহ মানবতার পক্ষে যারা সোচ্চার, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তাকে চেনে। তো আমি খুব ছোট বয়স থেকে আমার সৌভাগ্য হয়েছে তার নাম জানা। আমার কাকি অ্যাডভোকেট জয়তী ভট্টাচার্য 2001 সালে যখন হিন্দু সম্প্রদায়ের উপর সেই আক্রমণ হয়েছে, সেই সময় আমি প্রথম তার নাম শুনি। আমার সেই কাকি বলেছিলেন যে বাংলাদেশে যদি একজন এরকম কাজ করে যে প্রত্যেকটা ভিকটিমের কাছে কাছে যে সমস্ত তথ্য সংগ্রহ করে, সেটা এই রবীন ঘোষ। তো 2001 সালে তার কথা আমি শুনেছি সেই ছাত্র অবস্থায়। আজকে সে আমার পাশে আছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানবতার জন্য বিভিন্ন নির্যাতিত মানুষের পক্ষে একসাথে কাজ করেছি, একসাথে বিভিন্ন আমরা সেমিনারে বা সম্মেলনে অংশগ্রহণও করেছি আমাদের। তা আমি বলবো যে এই চিন্ময় প্রভুর এই মামলার জামিনের বিষয়ে যখন আমরা দেখি যে চট্টগ্রামে কি হয়েছে, চট্টগ্রামের আইনজীবীরা, বিশেষ করে হিন্দু আইনজীবীরা, সেখানে প্রায় বোধহয় 1,500 হিন্দু আইনজীবী হবে। তো তাদের মধ্যে একটা মামলার ভয় বা এরকম সিচুয়েশনে তারা যখন দাঁড়াতে পারছে না বা দাঁড়াতে দেওয়া হচ্ছে না, এরকম একটা বাস্তবতায় এই বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় তিনি কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট করেছেন। তিনি ঢাকা থেকে এসে তিনি যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছে, আমার মনে হয়েছে যে তরুণদেরাও সেরকম সাহসিকতার পরিচয় দেয় না। তো দাদা, আপনি কালকে থেকে অনেক চেষ্টা করছেন এবং এর আগেও আপনি একদিন এসেছিলেন এই জামিনের ব্যাপারে। তো কালকে থেকে আজকে পর্যন্ত সর্বশেষ যদি আপডেটটা আপনি বলতেন তাহলে খুব ভালো হতো। চিন্ময় প্রভুর ব্যাপারে, বিশেষ করে ওনার মানবাধিকার রক্ষার্থে এবং উনি যে আজকে জেলখানায় বন্দী অবস্থায় আছেন, এই বিষয়গুলোকে নিয়ে আমি বিশেষ করে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এবং হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে আমরা এসেছি এবং জজ সাহেবের কাছে নিবেদন করেছি যাতে করে ওনার বেলটা হয়। আমরা বেলের জন্য যথেষ্ট লড়াই করে যাচ্ছি আজকে 2 দিন পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার এই মামলায় বেল টাকা অর্থাৎ আমার ওকালতনামা টাকা সত্ত্বেও জজ সাহেব আমাদের সঙ্গে ঠিক একটা ডিসক্রিমিনেশন করেছে বলে আমার মনে হয়। আমি কোন ধরনের ডিসক্রিমিনেশন? আমার ওকালতনামা আছে, আমি সুপ্রিম কোর্টের লয়ার, I can move any application before any courts of Bangladesh. এটা আমার কোর্টের শুধু নয়, বাংলাদেশ বার কাউন্সিলের প্রোটোকল অনুসারে আমি এটা করতে পারি। I got every right. এখন আজকে 2 দিন পর্যন্ত লড়াই করার পরেও আজকে আমরা এই অ্যাপ্লিকেশনটা শুনানি করতে পারি নাই। এই কারণে ওখানে কিছু লয়ার আছে, প্রসিকিউশনের লয়ার, কিছু বিএনপির লয়ার, কিছু জাতীয় পার্টির লয়ার, কিছু বিভিন্ন ধরনের লয়ারগুলো একত্রিত হয়ে আমাদেরকে শুনানি করতে দিতে দেননি। আমি বলবো কালকে আজকেও একই অবস্থা হয়েছে, দুঃখজনক হলেও সত্য। আমাদেরকে বলেছে আপনার ওকালতনামা নাই। আমি চিন্ময় প্রভুর বাড়িতে নয়, চিন্ময় প্রভুর জেলখানায় গিয়ে আমরা ওনার কাছ থেকে ওকালতনামা প্রকিউর করতে পেরেছি। ওই প্রকিউর করার পরে আজকে আবার সকালবেলা 11টায় জজ সাহেব যখন কোর্টে বসেছে, তাকে আমরা আমার ওকালতনামা সহ দিয়েছি। উনি ওকালতনামা পেয়ে স্যাটিসফাইড হয়েছে। উনি একটা অর্ডার দিয়েছে এই বলে যে আমি বিকালবেলা 3টার দিকে এটা শুনানি করব। আমরা যথাযথভাবে আজকে 3টায় উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে আমরা শুনানিতে অংশগ্রহণ করাকালীন সময়ে কিছু আইনজীবী আবারও নতুন করে বলেছে চট্টগ্রাম কোর্টের যে কোনো আইনজীবীর মাধ্যমে উনি করতে হবে। এখন আমার ভয় হচ্ছে এখানে যাদের বিরুদ্ধে মামলা, কতগুলো লয়ার, প্রায় 70 জন লয়ারের বিরুদ্ধে, আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, যাতে এই লয়াররা এই সমস্ত কেজে অ্যাপিয়ার করতে না পারে, মানে মানবতার পক্ষে লড়াই করতে না পারে।
বা লয়ার হিসেবে তার দায়িত্ব পালন করতে না পারে। আমরা মানবতা বিরোধী কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি সবসময়। আমরা সরকারকে সহযোগিতা করি, শুধু হিন্দু নয়, দেয়ার আর সাম আদার মাইনরিটিস। মানবতা বিরোধী, মানবতার পক্ষে সবসময় আমি থাকি, আমরা থাকি। আমাদের হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি এবং বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, আমরা তদন্ত করে আমরা সরকারকে এগুলো জানাই। এখন আজকে যে ঘটনাটা হলো দুঃখজনক ঘটনা, জজ সাহেবকে ওকালতনামা দেওয়ার পরেও উনি কেন এই চট্টগ্রাম সমিতির আইনজীবীদের অংশগ্রহণ করার জন্য বললেন, আমার এটা মাথায় ধরে না। তারপরেও একটা আইনজীবীকে আমরা পেয়েছিলাম। আইনজীবী এখন ভয়ে এখন পার্টিসিপেট করতে চাচ্ছে না, আমি বলবো সে পার্টিসিপেট করতে চাচ্ছে না। সেই এখন জজ সাহেব একটা রায় দিয়ে বসলো, আমি এটা পেন্ডিং রাখলাম। যখন সামনের তারিখ আসবে, মানে 2/1/2025, তার মানে 1 মাসের কাছাকাছি প্রায়। তো অতদিন তো চিন্ময় প্রভু উনি কি বেঁচে থাকবেন নাকি মারা যাবেন, সেটা তো একমাত্র ভগবান বা ইয়ে ছাড়া কেউ জানে না। আগামীতে আমরা যারা ধরেন দাদা, যে যারা চিন্ময় বাবুর এই জামিন নিয়ে যারা খুবই উদ্বিগ্ন আছেন, তাদের আপনি সংক্ষেপে এক কথায় কি মেসেজ দিবেন? কারণ অনেক মানুষ তো ফোন দিচ্ছে, আপনাকেও ফোন দিচ্ছে, আমাদেরও ফোন দিচ্ছে, প্রচুর মানুষকে ফোন দিচ্ছে, আমিও অনেক টেলিফোন পাচ্ছি, হ্যাঁ, জবাবও দিচ্ছি। কিন্তু যারা দেখছে তাদের বলবো যে ব্যক্তিগতভাবে দাদাকে ফোন দিয়ে বিরক্ত না করে আপনারা এটার মাধ্যমে মেসেজ করেন। অনেক মানুষ তাকে ফোন দিয়ে বিরক্ত করছে, দাদাও তার বৃদ্ধ বয়সে এই ফোনগুলো তাদের নিতে হচ্ছে। আমি মনে করি যে এই যা বলার দাদা আপনি এখানে বলে দিলে, এখন আমরা একমাত্র আমাদের পন্থা হলো আমরা হাইকোর্টে যেতেই হবে। হাইকোর্টে কোর্ট করার পরে আমরা একমাত্র হাইকোর্টে যেতে পারবো। যদি এটা রিজেক্ট করে, জজ সাহেব যদি রিজেক্ট করে, হাইকোর্টে যেতে হবে। এখন জজ সাহেব যদি এটা পেন্ডিং রেখে দেয়, আজকের মতো যদি উনি করেন, তাহলে আমরা বিচার পাওয়ার সম্ভাবনাটা কম আমি মনে করি। কারণ ডিলে ডিফিটস ইকুইটি একটা কথা আছে। তাহলে এই যে ইকুইটিটা ভঙ্গ করছে কে? যিনি চেয়ারে বসে আছেন উনি। শুধু চেয়ারে বসে আছেন উনি নয়, ওনার সঙ্গে যারা প্রসিকিউশনের পক্ষে হোক কিছু দুর্বৃত্তকারী যে, তবে দাদা যে আপনি তো এটার সাথে যুক্ত জামিনে, যেমন যে কথাগুলো রটানো হয়েছে যে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় না, এই কথাটা তো তাহলে সর্বব্য মিথ্যা, একদম মিথ্যা। কারণ আমরা দাঁড়াচ্ছি প্রতিদিন, আইনজীবী দাঁড়ায় নেই প্রথম হয়তো হইতে পারে যখন আই হ্যাভ বিন এন্ট্রাস্টেড উইথ দি রেসপন্সিবিলিটি। আমাকে যখন ক্ষমতা দেওয়া হলো তখন তো আমি প্রেজেন্ট ছিলাম, আজকেও ছিলাম। আজকে তো আমি সকালবেলাও মুভ করেছি এবং বিকালবেলাও 2টার দিকে আমি মুভ করেছি। তাহলে রেজাল্ট তো 0 হলো। যে কার কারণে হলো? একটা লয়ার বলেই ফেলেছে উনি হয়তো চট্টগ্রামে আছে, আমরা কিছু কিন্তু ঢাকাতে দেখাবো। তার মানে কি? আমাকে তো থ্রেট করছে, আমার তো জীবন সংশয়ের আশঙ্কা আছে। এই যে এই ধরনের থ্রেটগুলো যে দিচ্ছে, আমার মতো লয়ার, আমি সুপ্রিম কোর্ট থেকে এখানে এসেছি, এখন তো এখানে সাধারণ লয়ার তো স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাবে, কারণ আমি তো চলে যাবো আসলে কালকে। কিন্তু যারা থাকবে চট্টগ্রাম, তাদের অবস্থা কি হবে? তাদেরকে তো মেরে ভূত বানিয়ে দেবে। এগুলো তো মানে ঠিক না। এগুলো তো অন্তত আইনজীবীর পেশাতে তো এরকম হওয়ার তো বোধহয় সুযোগ নেই, নিয়ম আছে। আমরা যারা আইনজীবী তাদের একটা বার কাউন্সিল আছে, ওখানে বিচার হয়। আমরা যদি অন্যায় করি আমাদেরও তো বিচার হয়, বার কাউন্সিলে বিচার হয়। কিন্তু বার কাউন্সিল এর আগের যে বার কাউন্সিলে আমার মামলা ছিল, আমি আরেকটা জায়গায় আমি মার খেয়েছি লয়ারের মাধ্যমে। কোথায়? গোপালগঞ্জে কোর্টে। দুঃখজনক, এই গোপালগঞ্জে কোর্টে আমি একটা হিন্দুর পক্ষে, অ্যাকিউজডের পক্ষে মামলা করতে যাইয়া আমাকে বারের প্রেসিডেন্ট থেকে আরো 18 জন লয়ার আমাকে মারপিট করেছে। এই ঘটনা এখনো বার কাউন্সিলে পেন্ডিং পড়ে আছে, কোনো বিচার হয়নি। দাদা তাহলে আপনি যদি সংক্ষেপে, আমি যদি একেবারে এক বাক্যে বলতে বলি আপনাকে, যে চিন্ময় প্রভুর জামিন নিয়ে যারা অত্যন্ত উদ্গ্রীব আছে তাদের কি বলবেন আপনি এক বাক্যে? আমরা বলতে পারি আমরা ডিজার্টেড হইনি,
আমরা এখনো লড়াই করতে যাচ্ছি, করব। আপনারা বাইরে যারা আছেন, আজকে আমি যেহেতু চিন্ময় প্রভুকে দেখতে গিয়েছিলাম, কোথায়? জেলখানা, জেলখানায় দেখে আসছি। উনি ভালো আছে, তবে উনি একটু চিন্তায় আছে যে বেল কখন হবে, উনিও চিন্তায় আছে। তো সবাই সামনে বলেছে আমার শরীর মোটামুটি ভালো না, তবে মানে ওনারা প্রশাসন আমাদেরকে সাহায্য করছে, উনি স্বীকার করেছে। তবে ওনার প্রতি ফিজিক্যাল অ্যাসল্ট এগুলো হয়নি, উনি ভালো আছেন। আমি যেহেতু ওখানে ছিলাম, প্রায় 25 থেকে 30 মিনিট কথা বলেছি। উনি চোখে ওনার জল আসছে, যখন বিদায় হয়ে যাচ্ছি, উনি চলে যাচ্ছে, আমিও চলে আসছি, তখন আমি দেখলাম চোখের জল ওনার আসছে। এটা অত্যন্ত দুঃখজনক। উনি নিরীহ একটা লোক, মানুষের জন্য কাজ করে, যেমন আমি মানবাধিকার করি। এখন আমাকে যদি জেলে ঢুকিয়ে রাখে, আমি কি করবো? সর্বনাশ। তাহলে ইট ইজ নট। মামলাগুলো তো এরকমই। আপনি দেখেন, আপনি এই যে একটা এনামুল নামে যে একটা মামলা করছে, 500 জন অজ্ঞাত আর বোধহয় 164 জনকে, সেখানে দেখেন আপনি 25 তারিখ চিন্ময়বাবুর ওই প্রেস ব্রিফিং শাহবাগে করা অবস্থা, পরবর্তীতে আমাকে জাহত করে, সে আমি 26 তারিখে এখানের আমি মানে এইখানের যে মামলায় আমাকে দেখাচ্ছে যে আমি সেখানে 20 নম্বর আসামি। তাহলে আমি তো এই যে মিথ্যা মামলার সবচেয়ে বড় দৃষ্টান্ত তো আমি, মানে সেই মামলাটা হয়তো ওরকম গ্রহণ বোধহয় শেষ পর্যন্ত অনেক থানাতে বোধহয় পাঠাইছে কোর্ট। তো হ্যাঁ, আচ্ছা, ঘটনার দিন আপনি চিন্তা করেন, আমি ঢাকায় ছিলাম, শাহবাগে ছিলাম, সবাই জানে, এবং আমাকে আহত করছে। এবং আপনি চিন্তা করেন যে এরকম একটা বাস্তবতায় আরেকজন ওই সময় যে একটা ঘটনা ঘটে, যে ওই যে অ্যাডভোকেট রমেন রায় কিভাবে মানে কিভাবে প্রায় একেবারে মেরে ফেলা, এবং সে কিন্তু আপনি এখন আইসিইউতে আছে, তার অবস্থা মানে একদম ভালো না, আপনারা জানেন। এই যে পুরো যে সিচুয়েশনটা, যে বাস্তবতাটা, এখানে যে একটা মিথ্যা মামলার যে একটা, আপনি দেখেন কিভাবে মিথ্যা মামলাগুলোর যদি আপনি তালিকাগুলো, এই যতগুলা মামলা হয়েছে, আপনি দেখবেন যে যারা সোনার ব্যবসা করে, যারা বিভিন্ন প্রপার্টি বিজনেসের সাথে যুক্ত, সেই ব্যক্তিগুলোর নাম কমন বিভিন্ন মামলাগুলোতে। আপনি মামলাগুলোকে যদি এক জায়গায় করেন, এই যে আপনি এই যে আমাদের সাথে এই যে এনামুল, যেটা আমি ওর মানে ছবি দেখলাম, আমি দেখিনি, যেটা দেওয়ার চেষ্টা করছে, ওইখানে আপনি দেখবেন যে সেখানে সে জমি রেজিস্ট্রি করতে দেখলাম লেখা আছে, সে আসছে এখানে কোর্টে, সে কোর্টে আসছে, ঠিক আছে, কিন্তু মামলার আপনি দেখেন যে আসামিদের সে যাদের নামের তালিকা দিচ্ছে, তার ওই ধলঘাটে, তার বাড়ির আশেপাশে। তো তাহলে সে কি ওই চট্টগ্রাম কোর্টে এসে সব তার বাড়ির আশেপাশে লোকজনরাই পেয়েছে নাকি? মানে এরকম হাস্যকর, মানে এইভাবে কিভাবে, এগুলো আমি বুঝলাম না, কিভাবে প্রশাসন এগুলোকে টলারেট করতেছে, বা কিভাবে এগুলোকে কেন মানে এখনো এগুলোকে খুব দ্রুত এগুলোকে আমি মনে করি কি স্টপ করা দরকার। কারণ এই বিষয়গুলো, এবং এইটাকে কেন্দ্র করে একটা পুরো একটা ব্যবসা চলতেছে। এই ব্যবসাটা যদি অতি দ্রুত, এবং আমাদেরই আমি মনে করি যে এটা নিয়ে কথা বলা উচিত, বলে এই ব্যবসা যেন বন্ধ হয়। এই মামলা একটা ব্যবসাতে পরিণত হয়েছে, অনেকে এটা কেন্দ্র করে কি করে, আপনি দেখবেন যে মামলাগুলোর, যেমন এই যে আমাদের নামে যে মামলা দেওয়ার চেষ্টা করছে, ওই তালিকাটা আমার কাছে 6-7 দিন আগে আসছে। তো আমার মতন অন্য যারা আছে হয়তো ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, এবং অনেকের সাথে কিন্তু এই যে যারাই মামলা দেওয়ার চেষ্টা করে না, অনেক আগে ওই তালিকা বিভিন্ন ওই ব্যক্তিদের কাছে পাঠায়। এইভাবে কিন্তু অনেক ব্যক্তির নামের তালিকা বাদ যায়, অ্যাড হয়। পুরো বিষয়গুলো আমি কি বলবো যে এগুলো ঠিক হচ্ছে না। তো এটা তো আমরা বলেছি যে এই যে কাজগুলো যারাই করুক না কেন, তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। আমরাই আজকে দেখেন পিছন দিক দিয়ে আজকেও বলেছে, উনি তো এখানে চট্টগ্রামে, আমরা তো ঢাকার ঠিকানা রাখছি, ঢাকায় আমরা করব, কি করব তাও কিন্তু বলেন। আচ্ছা, আমি সর্বশেষ বলবো যে আমাদের দাদা যেহেতু আছেন, প্লাস সবাই আছে, অন্তত যে চিন্ময়বাবুর এই জামিনের ব্যাপারে আশা করি মানে চেষ্টা করা হবে সর্বোচ্চ ভাবে, এবং আমি প্রশাসনকে একটু সহৃদয়ের সাথে দেখার জন্য অনুরোধ করছি। আমরা চাইবো যে চিন্ময়বাবুর নামে যে কথা, যে প্রচারণাগুলো করা হচ্ছে, আসলে বিষয়গুলো তেমন না করছে। অতিরিক্ত এই যে প্রচারণাগুলো করছে কিছু স্বার্থান্বেষী মহল, যারা আসলে এরা এগুলো অতিরিক্ত প্রচারণা করে যে জায়গাগুলোতে যে পরিবেশ তৈরি করে ফেলতেছে মানুষের মধ্যে একটা, এগুলো আসলে ঠিক হচ্ছে না আমাদের জন্য। যে বিষয়গুলো নিয়ে সরাসরি আমাদের ফরাদ মাজার সাহেব তিনি বলেছেন, সরাসরি সরকারের বিভিন্ন পর্যায়ে এবং লাইভে বলেছেন, তো আপনারা তার বক্তব্যেই শুনেছেন। এখন
মানে তিনি বলেছেন পুরো বিষয়গুলোকে স্পষ্টভাবে বলেছেন। তা আমি বলবো যে আমরা আশা করি দাদা আছে, অন্যরা আছে, তারা তাদের সহযোগিতা এবং এই পুরো বিষয়টাকে আইনি ভাবেই মোকাবেলা করা হবে এবং বিষয়টা দেখা হচ্ছে। এবং সবাইকে বলবো যে ধৈর্য ধারণ করতে, ভগবানের কাছে প্রার্থনা করতে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।